আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলে তুই একটু অপেক্ষা কর আপা, আরেকসের চাবি আছে আলমারিতে, বড় আম্মা তা খুঁজছে। কোনো উত্তর দেয় না রোদেলা। কিছু সময় পর প্রিসিলা ও নানির ঘরের বারান্দার জানালা দিয়ে নিচে একটা কিছু ছুঁড়ে দিল। প্রিসিলার মোহাচ্ছন্ন ভাব কাটল জিনিসটা পড়ার শব্দে। সেখানে তাকিয়ে দেখে ব্যাগ। কোনো মতে চোখ মুছে উপরে তাকাই ও। প্রিসিলাকে দেখা না গেলেও ও যে এটা ফেলেছে তা বুঝল রোদেলা। একটু এগিয়ে দেখল ব্যাগে একজোড়া জুতা ও টাকার পার্স, আর ফোনটা টাকার পার্সে ঢুকিয়ে দিয়েছে প্রিসিলা যাতে ভেঙে না যায়। এগুলো দেখে কান্না যেন আরও বেড়ে যায় ওর। কি করবে বুঝে উঠতে পারে না ও। এমন জীবন নিয়ে বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পায় না রোদেলা। ভাবে ওর বন্ধু সিমিকে বলা সেই কথাটা, আমি যদি কোনোদিন আত্মহত্যা করি তাহলে জানবি আমার আত্মহত্যার জন্য আমার মা দায়ী। কথাটা রোদেলার মাথার মধ্য যেন পোকার মতো ভন ভন করে। হঠাৎ চোয়াল শক্ত হয়ে যায় ওর। চোখ মুছেও হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায় ও। চুলগুলো খোপা করে ওড়না মাথায় পেঁচিয়ে জুতো জোড়া পরে রোদেলা। তারপর বাড়ির মেইন গেট দিয়ে সোজা হাঁটা দেয় ও। নোবেল তা দেখে চিৎকার করতে থাকে, আপা আপা, যাস না আপা। রাত 11টা। স্থান বুড়িগঙ্গা ব্রিজের উপরে। এত রাত হওয়ায় লোক সমাগম কমেছে এখানে। এমনিতে অনেক ভিড় থাকে। ঢাকা শহরের মানুষের বিনোদনের জায়গা খুবই কম। তাই তো বুড়িগঙ্গার পচা পানির গা গুলানো গন্ধ থাকার পরও কত মানুষ আসে এখানে ঘুরতে। এত রাত হওয়া সত্ত্বেও জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কিছু মেয়েও স্থানে স্থানে দাঁড়িয়ে রয়েছে কেমন উদ্ভট সাজ সেজে। বৃষ্টি অঙ্গভঙ্গিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের দাঁড়িয়ে থাকার কারণ। রোদেলা দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা ব্রিজের উপরে ফুটপাতের রেলিং ধরে। ভাবছে আত্মহত্যাটা কিভাবে করলে কম কষ্টে অল্প সময়ের মধ্যে মরা যাবে। পানিতে লাফ দেওয়ার কথা ভেবেছে। ও সাঁতার জানে। তাছাড়া এখানে ঝাঁপ দিলে জানাজানি হয়ে যাবে। মরার নিশ্চয়তা এখানে 50-এর মধ্যে 50। বড় একটা গাড়ি দেখে সামনে দাঁড়িয়ে যাবে কি? গাড়িগুলো দেখেই ভয় করছে ওর। ব্যাগের ফোনটা অনবরত বেজেই চলেছে। বাড়ির লোক ফোন করছে নিশ্চয়। সেদিকে খেয়াল নেই রোদেলার। ও দ্রুত ভাবতে থাকে কম কষ্টে আর কম সময়ে কিভাবে কাজটা করা যায়। ফোনটাকে এরোপ্লেন মোড করে রাখে রোদেলা। ভাবতে থাকে জীবনের কথা। ওদের কৃষ্ণচূড়া বাড়িটা এখান থেকে দিনের বেলা দেখা যায়। এখন অন্ধকার হওয়ায় দেখা যাচ্ছে না। ও দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে। একটু ভাবার চেষ্টা করে। হাতড়ে বেড়ায় এমন কোনো কারণ যাকে অবলম্বন করে এ যাত্রায় বাঁচা যায়। কি চেয়েছে জীবনে? অর্থ, বিত্ত, যশ, প্রতিপত্তি কিছুই চায়নি। চেয়েছে নিজের মানুষের কাছ থেকে ভালোবাসা। জীবনটা এমন, ওদের যে বাবা মা দুজন থাকা সত্ত্বেও ওরা এতিম। কারো ভালোবাসা পায়নি জীবনে। অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা এই ছিল ওদের প্রাপ্তির ঝুলিতে ভর্তি। আজ যে জীবন ওকে এখানে দাঁড় করিয়েছে তার জন্য একমাত্র এবং একমাত্র দায়ী ওর বাবা মা। আজ যে এত কঠোরও হয়েছে জীবনের প্রতি, এটার কারণ কি? সবাই কঠোরতা দেখে কিন্তু ওদের পরিস্থিতি কেউ বোঝে না। একটা সময় ভাবতো রোদেলা বড় হয়ে চাকরি করবে, অফিসার হবে, কিন্তু ও এখন বুঝে গেছে সবার আগে একটা মেয়ের ভালো মা হওয়া কতটা জরুরি। ওর মা সব সময় ভাবতো মেয়েরা তো আমার আছেই, কই আবার যাবে আমায় ছেড়ে। ওদের তাই তোষামত করবার কিচ্ছু নেই। তাই সব সময় নিজেদের মেয়েদের চেয়ে অন্যকে প্রায়োরিটি দিত, যা একসময় ওদেরকে কোণঠাসা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে আর ভাববে না এসব রোদেলা। মরবার আগে জীবনের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে করার চেষ্টা করে ও। এলোমেলো বাতাসে ওর মুখের উপর চুল আছড়ে পড়ছে। সামনে সুন্দর নদীর রাতের দৃশ্য। ক্ষণে ক্ষণে আসা জাহাজ কিংবা লঞ্চের আলো পড়ে পানি চিকচিক করছে। দ্রুত জোড়া লাগাচ্ছে ও সব আনন্দের টুকরো টুকরো স্মৃতিগুলোকে। দু একজন মধ্যবয়সী লোক ঘুরঘুর করছে রোদেলার আশেপাশে। চোখে তাদের বিশ্রী ইঙ্গিত, হয়তো সেখানে তাকায় না রোদেলা। তারা এখনো দেখছে ওকে। অন্যদিকে মুখ করা রোদেলা তবুও বুঝতে পারে তারা চোখ দিয়ে খেয়ে ফেলছে ওকে। একটা ছেলের বাজে কথায় হঠাৎ সদ্বিদ ফেরে রোদেলার। কেমন যেন অস্বস্তি লাগে ওর। ছেলেটার কথাই ওর কান দিয়ে ধোঁয়া বেরুচ্ছে যেন। ও
অগ্নি দৃষ্টিতে তাকায় ও এক পলকের জন্য। মনে মনে ভাবে, এত সুন্দর চেহারা অথচ ভেতরটা ততই কুৎসিত। কিছু বলতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু কিছু না বলেই দ্রুত পায়ে হাঁটতে থাকে ও। ছেলে দুটো ওর পিছু পিছু হেঁটে চলেছে। এমন পরিস্থিতিতে একটু যেন ভয় পায় রোদেলা। ব্রিজটা মোটামুটি ফাঁকায়। ছেলে দুটো একটা বাইকে করে স্লো করে রোদেলার পাশ দিয়ে যাচ্ছে। কথাবার্তায় অশ্লীল ইঙ্গিত। পেছনের ছেলেটা বলল, নিয়া নেই লগে কইরা মামা, রাইখা দিমুনি। রোদেলার বুক কেঁপে ওঠে এমন কথায়। দ্রুত পা চালাই ও। দৌড় দিলেও পারবে না, কারণ ওরা বাইরে করে পিছু নিয়েছে। কোনো দিকে না চেয়ে সোজা হাঁটেও। বাইকের পেছনের ছেলেটা রোদেলার ওড়না ধরে টান দেয়। রোদেলা কোনো মতে ওড়নাটা ছাড়ায়। ভয় ঢুকে যায় ওর মনে। দ্রুত সাই সাই করে বড় বড় গাড়ি চলে যাচ্ছে। তারা হয়তো এসব লক্ষ্যই করছে না। এদিকে ছেলে দুটির কুৎসিত হাসি আর কথাবার্তায় রোদেলা এত ভয় পাচ্ছে যে ওর পা কাঁপা শুরু করলো। একটু আগে যে ও আত্মহত্যা করবার সহজ পথ খুঁজছিল তা ভুলেই গেল বেমালুম। মাথা থেকে জাস্ট উড়ে গেল সব। এই মুহূর্তে এখান থেকে পালাতে পারলেই বাঁচে ও। পেছন থেকে একটা সিএনজি এসে বাইকের সামনে থামলো। চেয়ে দেখলো সেটা খালি। ড্রাইভার যাত্রী সিটের গেটটা খুলে দিল। কোনো কিছু না ভেবে সিএনজিতে উঠে পড়ে ও। নিজেই আটকায় সেই গেটটা। বাইকে করে ছেলে দুটো তখনও পিছু পিছু আসছে। রোদেলা বলে, মামা একটু জোরে চালান। বাইকটা সিএনজির পাশাপাশি চলছে। দুজনেই খুব গালাগালি দিতে থাকে ড্রাইভারকে। ভয় দেখায়, শাসায় গাড়ি থামাতে। না থামালে কি পরিস্থিতি করবে ওর তাও বলতে থাকে ওরা। এ পর্যন্ত ড্রাইভার কোনো কথাই বলেনি। এমন সময় হাসনাবাদের মোচড়ে একটা বড় গাড়ি ইউটার্নে ঘুরবে। সিএনজির ড্রাইভার হয়তো বুঝতে পেরেছে ওই ছেলে দুটোর খারাপ মতলবের কথা। তাই তিনি অনেক বড় একটা রিস্ক নিয়ে সিএনজিটা ওই বড় কাভার্ড ভ্যানের মোড় ঘোরানোর আগেই পার হওয়ার জন্য স্পিড বাড়ালেন। ড্রাইভার হয়তো নিজেও জানতো না কি করতে যাচ্ছেন তিনি। পুরো দৃশ্যটা পুরো সিনেম্যাটিক। এই দৃশ্যের বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব না। সিএনজির এমন আত্মঘাতী স্পিড দেখে এত বড় গাড়িটা হার্ট ব্রেক করলো। ভাগ্যের সময় মতো হার্ট ব্রেক করেছিলেন, তা না হলে এত বড় কাভার্ড ভ্যানের তলায় সিএনজি পিষ্টে যেত। সিচুয়েশনটা এমন যেন কেউ হাতে করে ওইটুকু পার করে দিল ওদের। কাভার্ড ভ্যানের ড্রাইভার গাড়ি থামিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো সিএনজির ড্রাইভারকে। তিনি ওভারটেক করে এমন পরিস্থিতিতে গাড়ি মুভ করায়। রোদেলা সিএনজি থেকে মুভ করে দেখলো পেছনে মোটর সাইকেল আটকে পড়েছে কাভার্ড ভ্যানের পেছনে। সেটা টার্ন না নেওয়া পর্যন্ত ওরা সেখান থেকে আসতে পারবে না। সিএনজির ড্রাইভার জিজ্ঞেস করলো, আফা কোথায় যাবেন? রোদেলা দ্রুত ভাবলো কোথায় যাবে ও। আতঙ্কের ঘোর তখনও কাটেনি ওর। ড্রাইভারের প্রশ্নে ওর যেন হোশ ফিরে এলো। এই বিশাল দুনিয়াটাকে ভীষণ ছোট্ট মনে হলো ওর। যাবার যে একমাত্র জায়গা তা থেকে ওকে বের করে দেওয়া হয়েছে এই তো ঘন্টা খানেক আগে। কোনো আত্মীয়ের বাড়ি যাবে না ও। আর বাইরের দুনিয়াটা কত জটিল তার রূপ তো কিছুক্ষণ আগেই দেখা হয়ে গেল। ঘড়িতে তাকাই রোদেলা, রাত 11:15। ড্রাইভার আবার তাগাদা দেয় কোথায় যাবে তা জানতে। কি ভেবে যেন রোদেলা বলে, ইকুরিয়া চলেন। ইকুরিয়ার রোড ছেড়ে এসেছে ওরা অনেক আগে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে ভিতরের রাস্তা দিয়ে সিএনজিটা চলল। মিনিট 27 পর রোদেলার বলে দেওয়া রাস্তা ধরে সিএনজিটা পৌঁছে গেল এক বিশাল পাঁচিল ঘেরা বাড়ির সামনে। ঘড়িতে তখন 12:15। ড্রাইভারকে ভাড়া দিয়ে বলল, অনেক ধন্যবাদ ভাই, আপনি না থাকলে। ড্রাইভার হেসে বলল, আফা এত রাইতে একলা বাইর হওয়া কিন্তু ঠিক না। দিনকাল ভালো না। রাইতে দুনিয়াটা রাইতের মতোই অন্ধকার। রাইতের গাড়ি চালাইতো। এখন এসব ডায়লগ ভাত আমাকে কাছে, একটু সাবধানে চলবেন। বলেই কোনো প্রতিউত্তর না শুনেই গাড়িটা টান দিলেন তিনি। রোদেলা মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার প্রতি। নিজ হাতে খোদা ওকে সাহায্য করেছেন, তা না হলে বাড়ির মেইন গেটে নক করে রোদেলা। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন তারা। কিছুক্ষণ অপেক্ষা করে আবার নক করে। দারোয়ান তার ঘর থেকে আসছে তা বোঝা যাচ্ছে তার ঘরের গেট খোলার শব্দে। ওপাশ থেকে গেট না খুলেই জিজ্ঞেস করে, কে? আমি রোদেলা। কণ্ঠটা পরিচিত দারোয়ানের কাছে, তাই দ্রুত গেট খুলে বললেন,
আপা এত রাতে? হ্যাঁ, সামাদ ভাই, সবাই কি ঘুমিয়ে পড়েছে? না, বাড়িতে অনুষ্ঠান ছিল আজ, মেহমান আসছিল। চলেন আপনি, তারা মনে হয় এখনো ঘুমায়নি। রোদেলা বলে। আপনার আশা লাগবে না কষ্ট করে, আমি যাচ্ছি। তবুও পিছু পিছু গেলেন তিনি। বৃত্ত বলে কথা। কলিং বেল চাপ দিল রোদেলা। একটু অপেক্ষা করে আবার চাপ দিতেই গেট খুললেন এক মহিলা। শাড়ি আর গহনায় মোড়া সম্ভ্রান্ত এক গৃহিণী, যার পোশাক আর অলংকারে আভিজাত্যের ছাপ স্পষ্ট। তিনি বিগলিত হাসি মুখে বললেন, আরে রোদেলা যে, এত রাতে? রোদেলা চলে গেছে আজ চতুর্থ দিন। এমন কোনো জায়গা নেই যেখানে ওর খোঁজ করা হয়নি। নোবেল আর সুফিয়ান সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছে। থানায় জিডিও করা হয়েছে। বাড়িতে সবাই মোটামুটি শঙ্কিত। তরুণী মেয়ে ঘরের বাহিরে, আর বর্তমান সময়টা কত খারাপ। চারদিকে নানান খবর আসছে প্রতিদিন। সেদিন খবরে দেখালো 60 ঊর্ধ্ব এক মহিলাকে গণধর্ষণ করেছে কয়েকজন যুবক মিলে। সমাজের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে তা এমন খবরই জানান দেয়। যে সমাজে মা নানির বয়সী কেউ শঙ্কামুক্ত না, সেখানে রোদেলা তো। তাছাড়া যে পরিস্থিতিতে ওকে বের করে দেওয়া হয়েছে, তাতে আত্মহত্যার ব্যাপারটাও ইঙ্গিতে মাথায় রাখতে বলেছেন বড় মামি। তাই ওরা হসপিটালগুলোতেও যাচ্ছে কোনো খবর পেলেই। নাসিমা ওই রাতের পর পুরোই যেন স্তব্ধ হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়াও করে না ঠিকঠাক। ঘরের দরজা আটকে কাঁধে শুধু। নোবেলকে নতুন নতুন জায়গায় খোঁজ নিতে ঠিকানা দেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন রাগের মাথায় কত বড় ভুল করেছেন তিনি, কিংবা আদেও বোঝেননি। তবে তার আচরণ পুকুরের জলের মতো শান্ত হয়ে গেছে। আচার আচরণে কোনো উত্তাপ নেই, কথায় কোনো ঝংকার নেই, নেই ভুল ধরার বালায়। কাজকর্ম যদিও সবাই করছেন স্বাভাবিকভাবে, কিন্তু তিনি কেমন যেন বদলে গেছেন। তবে সেটা কেমন বদল তা বোঝা মুশকিল, কারণ তিনি তো সব সময় নিজেকে রহস্যে মুড়ে রাখেন। তাকে ভেদ করা ভীষণ কঠিন। নানি সেই রাত থেকে কাঁদছেন তো কাঁদছেনই, নাসিমাকে বকছেন কেন সে এমন করলো মেয়েটার সাথে। বড় মামিরও মন খারাপ। রোদেলাকে মেয়ের মতো দেখতেন তিনি। সেদিন রাতে তার কান্নার আত্মচিৎকারে আশেপাশের সবাই ভেবেছে যে তার স্বামীর হয়তো কিছু একটা হয়ে গেছে। এখনও তিনি কাঁদেন। রান্নার সময়, খাওয়ার সময় ওর কাপড় জুতা ধরে কান্না করেন তিনি, সময়ে অসময়ে, ঠিক যেমনটা করার কথা ছিল ওর জন্মদাত্রী মায়ের। নোবেল দিন রাত শুধু দৌড়চ্ছে এদিক থেকে সেদিক। একদিন পর সব খুলে বলে সাহায্য নিয়েছে সুফিয়ানের। যেখান থেকেই খবর আসুক না কেন দৌড়ে গেছে সেখানে। রাত নেই দিন নেই খুঁজেছে রোদেলাকে। হসপিটালের মর্গ থেকে শুরু করে স্টুডেন্টের বাসা, কলেজের বন্ধু বান্ধব, সবখানেই খোঁজ করেছে ওরা। এই বাড়ির একমাত্র নিশ্চিন্ত মুখ প্রিসিলা। ওর যেন কোনো চিন্তাই নেই বোনের জন্য। ও খাচ্ছে, সময় করে কোচিংয়ে যাচ্ছে, রাতের বেলা নিয়ম করে নাটক দেখছে। কোনো কারণে সেটা মিস করলে দুপুরে সেটা দেখে নিচ্ছে। বিকেলে কল্লোলের উপহার দেওয়া ক্যামেরায় নানান ছবি তুলে তা পর্যবেক্ষণ করছে। নতুন নতুন ট্রিক্স শিখছে ছবি তোলার। রোদেলার ব্যাপারে ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। ওর আচরণে মনে হচ্ছে রোদেলা বলে কেউ এখানে কোনোদিন ছিলই না। কত রহস্যময়ী চরিত্র প্রিসিলা। নাতাশাদের বাড়ির মানুষ জেনেছে 3 দিন পর। এসব তো আর ডেকে জানানোর কথা না। তারা আর কি করতে পারে দুঃখ প্রকাশ ছাড়া। তবে শোভন যখন জানলো এসবের পিছনে ও নিজেই কারণ, তখন থেকেই অনুতাপের আগুনে চলেছে। কে করছে, কোথায় যাচ্ছে এই ভেবেছে দিনরাত। খোঁজ নিচ্ছে নোবেলের কাছ থেকে। নোবেল আর সুফিয়ান প্রতিদিন একবার করে যায় থানায়। তারা যথেষ্ট চেষ্টা করছে ওকে খুঁজতে, কিন্তু ফোনের সর্বশেষ লোকেশন ওদের বাড়ির আশেপাশে হওয়ায় তারা বিশেষ ভরসা পাচ্ছে না। বড় মামার অবস্থাও ভালো না এদিকে। বেশ কয়েকদিন হলো ঔষধ বন্ধ, চিকিৎসা তো আরও আগে বন্ধ হয়েছে। এমন পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেয় নিচের ঘরগুলো ভাড়া দেওয়ার। যা পাওয়া যায় তাতে ইউটিলিটির বিলগুলো তো অন্তত দেওয়া যাবে। রোদেলার চলে যাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নোবেলের জীবনে। ও যেন বড় একটা ধাক্কা খায় রোদেলা চলে যাবার পর। নিয়মিত কাজ করতে থাকে সুফিয়ানের এক প্রজেক্টে। সেখানে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে সাপ্লাইকৃত সকল ধরনের মালামালের হিসেব রাখে ও।
প্রতিদিন বিকেলে ওকে 500 করে টাকা দেওয়া হয়। সুফিয়ান ইচ্ছে করেই ওকে প্রাপ্যের চেয়ে কম দেয় সুফিয়ান, কারণ টাকার মর্মটা ওর শেখা জরুরি। নোবেল সেই টাকার পুরোটাই তুলে দেয় বড় মামিকে। আপাতত সংসার খরচ চলছে সেখান থেকেই। তাছাড়া নাসিমার 2 বোনও রীতিমতো সাহায্য করছে ওদের সংসারে। ও পরিবারের এমন বিপদের দিনে সুফিয়ান যেন আরও কাছে। এদিকে সুফিয়ানেরও চেষ্টা তদবির চলছে, পূর্বাচলের এসেছে তাদের, ঠিক পরিবারের বড় ছেলের মতো। প্রথম কয়দিন বাজার সদাই করে দিয়ে গেছে। বড় মামি তখন বলেছিলেন, বাবা তুমি কতদিন এমন দিবে? তার চেয়ে বরং ওই টাকাটা যদি তোলার ব্যবস্থা করে দিতে। ও বলেছে জমির টাকাটা তুলে দিতে। এই সময় তাদের এই টাকাটা ভীষণ জরুরি। নাতাশাও এসেছে অসুস্থ শরীর নিয়েই। বেচারির এমন হাল পানিটা পর্যন্ত খেয়ে রাখতে পারছে না, বমি করে ফেলে দিচ্ছে। না খেতে পেরে অনেক শুকিয়ে গেছে। বাড়িতে পৌঁছে দিয়েছে শোভন। ও নিজেও ছিল বেশ কিছুক্ষণ, কারোর সাথে কথা বলেনি। বসবার ঘরে সোফায় চুপ করে বসেছিল এক কোণে স্থির দৃষ্টিতে। তারপর কোনো রকম নাস্তা না খেয়েই চলে গেছে, কাউকে কিছু না বলেই। বোঝাই যাচ্ছে ব্যাপারটা ওর জন্য কতটা কষ্টের। এদিকে নাতাশা বাড়ি এসেই কেঁদে বুক ভাসিয়েছে বোনের এমন চলে যাওয়ার কথা শুনে। নাতাশাকে শান্ত করতে বলে বড় মামি জানায় বিকেলে এক হুজুরের বাড়ি যাবে। তিনি নাকি নিখোঁজ ব্যক্তির সন্ধান দিতে পারে। নাতাশা কিছুদিন থাকবে ঠিক করে এসেছে, তাই ওর মা ওর ব্যাগপত্র ওর ঘরে রেখেছে। নাতাশা তা নিয়ে গিয়ে উঠেছে রোদেলার ঘরে। ওর খুব কষ্ট হয়, কেন ওর কষ্টটার ভাগিদার হতে পারল না তা ভেবে। দুজনই যে কত ভালোবাসে দুজনকে, তাহলে আজ কেন এমন হলো? কেন ও বাড়ি থেকে বের হয়ে ওকে ফোন দিল না? সেই আক্ষেপেই ও শেষ হয়ে যাচ্ছে। পরদিন কল্লোলও কিছু টাকা পাঠায় নাতাশার অ্যাকাউন্টে। বাবার চিকিৎসা শুরু করতে বলে, কিন্তু চাইলেও ওর পরিবারের এমন দৈন্যদশার কথা খুলে বলতে পারে না ও ওর শ্বশুর বাড়ির লোকদেরকে, এমনকি কল্লোলকেও। কারণ সবকিছু এত হঠাৎ হয়ে গেল যে নাতাশাই সবকিছু ঠিক বুঝে উঠতে পারছে না। আসলে মানুষের জীবন যে কত আনপ্রেডিক্টেবল তার বাস্তব উদাহরণ ওর বাবা। একটা অসুখ সব শেষ করে দিল, সব। রোদেলার খোঁজ নিতে কল্লোল ওর এক পুলিশ বন্ধু, যে কিনা পুলিশের এসআই, তার নম্বর দিয়ে বলে নোবেলকে দিতে। সে নাকি ওকে খুঁজতে সাহায্য করতে পারবে তা জানায়। নাতাশা নোবেলকে ফোন নম্বর দেয়। নোবেল বলে, আপা, এখানকার থানার ওসি খুবই ভালো লোক। তিনি খুবই আন্তরিকভাবে দেখেছেন ব্যাপারটা। আপাতত কোনো সাহায্য দরকার নেই, দয়া করতে বল। গতকাল নাতাশার মা সেই হুজুর বাড়িতে গিয়েছিলেন। তিনি বলেছেন ও ভালো আছে এবং ভালো লোকের কাছেই আছে। যার কাছে আছে তাতে কোনো চিন্তা নেই ওকে নিয়ে, এবং ও ফিরে আসবে। কিন্তু আজ বিকেলে হঠাৎ নাসিমার ফোনে ফোন এসেছে। ওপাশ থেকে একটা লোক বলছে, মগবাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একেবারে স্পট ডেট দির ব্যাগ থেকে পাওয়া কলেজের আইডি কার্ড থেকে নম্বর নিয়ে ফোন করলাম। নাসিমা যেন কিছুই বুঝতে পারছে না কি বলছে ওপাশ থেকে। রান্নাঘরের মেঝেতে কেমন যেন মাথা ঝিম ধরে পড়ে গেল সে। রান্নাঘর থেকে হুড়মুড় করে কিছু পড়ার শব্দে বড় মামি দৌড়ে এসে দেখেন নাসিমা মেঝেতে পড়ে আছে। চিৎকার করে ডাকেন তিনি নোবেলকে। তখনও ফোনটা বাজতেই থাকে। ফোনটা রিসিভ করে প্রিসিলা। ওপাশ থেকে একই কথা পুনরাবৃত্ত হয় আবারও। প্রিসিলা কেঁদে নোবেলকে ফোনটা দিয়ে বলে, দেখ তো কি বলছে। নোবেল লোকটার কথা শুনে মাটিতে বসে পড়ে। ওকে বসে পড়তে দেখে চিৎকার করে কাঁদতে থাকে প্রিসিলা। বড় মামি জিজ্ঞেস করে, কি রে, কি বলল? নোবেল কাঁদতে কাঁদতে বলে, বড় আম্মা, আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট। সেই মুহূর্তে রওনা দেয় নোবেল মগবাজারে। সুফিয়ানকে জানায় ফোন করে সব। সুফিয়ান যেন বিশ্বাসই করে না এসব। দৌড়ে গিয়ে গাড়ি বের করে। নিজে ড্রাইভ করার সাহস হচ্ছে না ও, তাই ওর এক অ্যাসিস্ট্যান্টকে বলে গাড়ি চালা। যদিও ও সব সময় নিজে ড্রাইভ করতে পছন্দ করে। বিপদের পথ যেন ফুরাই না, প্রতিটা সিগন্যালে জ্যাম। এত বিশ্রী লাগছে ওর, যেন জ্যাম জিনিসটার সাথে ওর এই যাবৎকালে পরিচয় ছিল না। নোবেল পথিমধ্যেই বাস থেকে নেমে যোগ দেয় সুফিয়ানের সাথে। দুজনেই চুপ, কোনো কথা বলবার জন্য খুঁজেই পাচ্ছে না হয়তো।
অবশেষে সেখানে পৌঁছে দেখে একটা মেয়ের লাশ। বুক থেকে উপরের অংশ এমন বাজেভাবে থেতলে গেছে যে প্রত্যক্ষদর্শীরা জানায় একটা বাস মেয়েটাকে ধাক্কা দেয়। সেখানকার লোকজন হৈ হৈ করে তেড়ে আসায় ভয়ে ড্রাইভার আর গাড়ি থামায়নি, সেই বডির উপর দিয়েই গাড়িটা চালিয়ে নিয়ে যায়, যার কারণে ডেড বডিটার এমন করুণ অবস্থা। জ্যাম থাকার কারণে গাড়িটা নিয়ে কেটে পড়তে পারেনি, তাই গাড়িটাকে একটু সামনে এগিয়ে থামিয়ে ড্রাইভার পালিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। নাসিমা, বড় মামি নাতাশা বসে আছে ঢাকা মেডিকেলের মর্গের সামনে। লাশ শনাক্তের জন্য পুলিশ গায়ের জামাকাপড়, জুতা, ব্যাগ আর ফোন দিয়েছেন পরিবারের সামনে। ব্যাগ দেখে বড় মামি কান্নায় মাটিতে গড়াগড়ি খায়। ফোনটাও রোদেলার, তবে ভিতরে সিমটা নতুন। পার্স, আইডি কার্ডের সবই রোদেলার। সেখানে যেন হঠাৎই এক শোকের ছায়া নেমে আসে। ওদের আর্তনাদে ভারী হয়ে যায় ওখানকার বাতাস। নাসিমা ব্যাগটা বুকে জড়িয়ে ধরে কেমন স্তব্ধ হয়ে গেছে, কথা বলে না অনেকক্ষণ। লাশ বের করার সময় নাসিমার ধ্যান যেন ভঙ্গ হয়, চিৎকার করে বলে, মারে। স্তব্ধতার থমথমে আকাশ ভেঙে প্রথমবারের মতো পড়ে শোকের বৃষ্টি, যে বৃষ্টি ক্রমেই রূপ নেয় ঝড়ের। ভেতরকার ঝড় যেন উপরে বের করে দিতে চাইছেন তিনি, তার মেয়ে, তার প্রথম সন্তান, যে দুর্দিনের সংসারের হাল ধরেছিল, যার সবচেয়ে বেশি অবদান তার সংসারে এবং যার প্রতি সবচেয়ে বেশি অবহেলা অন্যায় তিনি করে এসেছেন দিনের পর দিন। আজ যে মেয়েটাকে খুব আদর করতে ইচ্ছে করছে তার, কিন্তু রোদেলার শরীরটার যে নাম বদলে গিয়ে লাশ হয়েছে, তাকে ধরে আদর করার মতো কোনো উপায় নেই। একটা শরীর পড়ে আছে স্ট্রেচারের উপরে, বুক নেই, মাথা নেই, শুধু কাটা অংশে রক্ত আর দুটি অক্ষত পা। সেই পা দুটি ধরেই আজ অঝরে কাঁদছেন তিনি। তার ভাগ্যে মেয়েটাকে আদর করাও জুটল না। কি নিয়তি, কি নির্মম নিয়তি!